বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের একটি বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন খান, বিপিএম বার। তিনি অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ হাইওয়ে পুলিশ। শাহাবুদ্দিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান পাশেই আছেন, তিনিও স্টুডিওতে উপস্থিত হয়েছেন, ছড়াকার আঞ্জিল লিটন। তিনি শিশু সাহিত্যিক এবং মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সুচিন্তক অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আরও সংযুক্ত হয়েছেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আলোচনায় আসব, তার আগে আমরা ছোট্ট করে একটু দেখে নিতে চাই। পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুভেচ্ছা বাণী দিয়েছেন, সেই শুভেচ্ছা বাণী আমরা দেখব। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন, শুভ নববর্ষ। অধ্যাপক আব্দুল মান্নান, মাননীয় প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা আপনি আগেও দেখেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী নববর্ষের যে উৎসবকে সারা পৃথিবীতে যে ছড়িয়ে দিয়েছেন, এবং যেবার তিনি এই নববর্ষের এই আয়োজনে নতুন মাত্রা যোগ করেছিলেন, সেদিন আপনি স্টুডিওতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশন স্টুডিওতে। আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছার এই বাণীর পর আপনি যদি আপনার কথাগুলো সংযুক্ত করেন। কাকে বলছে? আমাকে? জি, অধ্যাপক আব্দুল মান্নান। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আমাদের পরপর দুটো উৎসব হয়ে গেল। একটি হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের দিন, ঈদের উৎসব। এটি মূলত আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের একটি দিন হলেও এটি কিন্তু ওই ধর্মীয় ব্যাপারটাকে আমরা যদি বাদ দেই, পরের অংশটা কিন্তু এটা সর্বজনীন। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বাঙালির যে নববর্ষ, বাংলার নববর্ষ, সেটি একদিন পরেই হলো, এবং এটি কিন্তু খুব সচরাচর ঘটনা। আরেকটি কারণে এইবারের বাংলা নববর্ষ আমি মনে করি যে একটু ব্যতিক্রমী। আমরা এবং পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু একই দিনে নববর্ষ উদযাপন করেছি। এর আগে কিন্তু ওই এরশাদ আমলের একটা হিসাবের জানি কারণে আমরা একদিন আগে করি, পশ্চিমবঙ্গের বাঙালিরা পরের দিন করে, কিন্তু এইবার কিন্তু দুই বাংলার বাঙালিরাই আমরা একই দিনে এই উৎসবটা করেছি। আমি শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন, দেশে এবং দেশের বাইরে যত বাঙালি আছে, আমি তাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে বাংলার নববর্ষের এই শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে আমাদের যে বাংলা, আবহমান কালের যে বাংলা, সেটাকে আমরা বলি ষড় ঋতুর বাংলা, অর্থাৎ 6টা ঋতুর বাংলা। আবার আমরা এমনও বলি যে 12 মাসে 13 পার্বণের বাংলা। অর্থাৎ এমন বৈচিত্র্যময় জাতি খুব কমই আছে যার এত উৎসব, এত পার্বণ, এত ধরনের অনুষ্ঠানাদি সারা বছর ধরে হয়ে থাকে। আমরা যখন ছোটকালে এই বাংলা মাসের নাম শিখতাম,
তখন একটু ছড়া আকারে, এখানে একজন ছড়াকার আছেন, তিনি হয়তো মনে রাখবেন যে বলা হতো বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, বা আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। এটা ছিল 6টা ঋতু। পশ্চিমের বিশ্বে কিন্তু 6টা ঋতু নাই, 4টি ঋতু আছে। কিন্তু আমাদের এখন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, বিশ্বের উষ্ণায়নের কারণে সেই 6টা ঋতু বস্তুতপক্ষে বাংলাদেশেও নেই, এখানেও নাই, পশ্চিমবঙ্গে নেই, কোথাও নাই। আমাদের 3টা ঋতুই আছে, সেটি হলো বর্ষাকাল, গ্রীষ্মকাল এবং কিছুটা বসন্তকাল। সুতরাং এই ঋতুকে কেন্দ্র করে, এই সময়টা কেন্দ্র করে, এই মাসকে কেন্দ্র করে উৎসব কিন্তু খুব কম জাতিরই এত উৎসব আছে, এত পার্বণ আছে, এত আনন্দের দিন আছে। আমরা এটার জন্য আমি গর্বিত। আমার যে বয়স হয়েছে, কিন্তু আমি অনেকগুলো অনুষ্ঠানাদি দেখেছি, অনেকগুলো উৎসব দেখেছি যেটা আজকে দেখি না। আমি আজকে, আমি চট্টগ্রামের মানুষ, আমি চট্টগ্রামে একটু বৈচিত্র্য আছে নানাভাবে। যেমন চট্টগ্রামে আমি ছোটকালে গাজনের নাচ নাচ দেখেছি, উৎসব দেখেছি। আমি চড়ক পূজা দেখেছি। এসব চড়ক পূজা বোধহয় এখন কোথাও তেমন একটা হয় না। তারপরে আমরা যে মহরমের যে তাজিয়া মিছিল, সেটা দেখেছি। তারপরে আমাদের এই কদিন পরে 100 বছর পূর্তি হয়ে গেছে সেটির, চট্টগ্রামের বিখ্যাত বৈশাখী মেলা, যেটাকে সকলে বৈশাখী মেলা বলে, কিন্তু চট্টগ্রামের আদি মানুষ আমরা সেটাকে আব্দুল জব্বারের বলি খেলা বলে। আব্দুল জব্বার, উনি আমার সম্পর্কে জ্ঞাতি হতেন। তিনি 100 বছর আগে ব্রিটিশ আমলে এটি চালু করেছিলেন। চট্টগ্রামের লালদিঘির ময়দানে সেই বলি খেলা, মানে কুস্তি খেলা, সেটি হতো। এবং তাকে ঘিরে পুরো বাংলাদেশ থেকে, শুধু চট্টগ্রাম অঞ্চল থেকে না, কুটির শিল্প এবং অন্যান্য নানা ধরনের জিনিসের সেখানে সমারোহ হতো, সেখানে বেচাকিনি হতো প্রায় 3-4 দিন ধরে। পুরা লালদিঘির ময়দান, আশেপাশের এলাকা, চিটাগং মেট্রোপলিটন পুলিশের পাহাড়ের নিচে পুরো এলাকা জুড়ে একটা মেলা হতো। কিন্তু মেলাটা এখনো হয়। কিন্তু এটি বলতে হবে, এবার বিশ্বায়নের কিন্তু এই বলি যুগে অধ্যাপক আব্দুল আমাদের মান্নান, এই ইয়েগুলো হারিয়ে যাচ্ছে। অধ্যাপক আব্দুল আমরা মান্নান, সেগুলো, এবার জি, এবার আমি আপনাকে একটু থামিয়ে দিয়ে যে কথাটি বলি, আপনার নিশ্চয়ই মনে আছে, দর্শকদের কারো কারো মনে থাকবে, আজ থেকে 31 বছর আগে 1400 সাল উদযাপন কমিটি করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি বেগম সেই সুফিয়া কমিটিতে সদস্য ছিলাম। হ্যাঁ, বেগম সুফিয়া কামালকে আহ্বায়ক করেছিলেন, এবং আজকের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী উবায়দুল কাদেরকে সদস্য সচিব করে 1001 সদস্যের একটি নাগরিক কমিটি হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, বিএনপি সরকার তখন রাষ্ট্র ক্ষমতায়, এবং সেই বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যে 1971 সালে মুক্তিযুদ্ধে তার কি ভূমিকা ছিল সেটা দেশবাসী হয়তো অনেকে এখন ভুলে গেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়েছিলেন যে বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশে পালন করতে দেওয়া যাবে না। এবং বেগম সুফিয়া কামালের নেতৃত্বে যে কমিটির আপনিও সদস্য ছিলেন, তারা কিন্তু রমনার এই বটমূলে শরদ্দি উদ্যানে প্রবেশ করতে দেওয়া হয়নি। ট্রাকের ওপরে অনুষ্ঠানটি করতে হয়েছিল বাইরের রাস্তায়। এবং ওই যে সময়কালে আপনি নিশ্চয়ই দেখেছেন কারা এই পয়লা বৈশাখ পালন করতে দেয়নি। নিশ্চয়ই আপনার কাছে এই বিষয়ে আমি ফিরে আসব। আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে, মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনার নিশ্চয়ই মনে আছে, এই পয়লা বৈশাখের দিন আজ থেকে 2 দশক আগে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তার জরিপ করেছিল 1 মাস ব্যাপী, যে বাঙালিদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানকে, সর্বশ্রেষ্ঠ বাঙালিকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। 1,80,00,000 মানুষ সে সময় ভোট দিয়েছিল। তখন ইমেল এত প্রচলন ছিল না, SMS এর এত যোগাযোগ ছিল না, কারণ মোবাইল প্রযুক্তি তখন তো বাংলাদেশে সহ সারা পৃথিবীতেই কম জায়গায় এসেছিল। তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পয়লা বৈশাখের দিন আজ থেকে 2 দশক আগে তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ, সর্বকালের বাঙালি হিসেবে জনগণের ভোট পেয়েছিল।
আপনার নিশ্চয়ই মনে আছে সেই দিনটির কথা, একটু যদি যুক্ত করেন অধ্যাপক আব্দুল মান্নান যে কথাগুলো বললেন। দেখুন, বাঙালির যে প্রথম এবং একমাত্র স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, এই রাষ্ট্রের বা বাঙালির কোনো স্বাধীন রাষ্ট্রের ইতিহাস তো ইতিহাসে লিপিবদ্ধ নেই। বাঙালির তো কোনোদিনও কোনো স্বাধীন রাষ্ট্রসত্তা ছিল না। তো সেই বাঙালি জাতিকে, যাদের হাজার বছরের ইতিহাস, খালি শোষণের ইতিহাস, এখানে এমনকি দাস রাজবংশ রাজত্ব করে গেছে, কিন্তু কোনো সময় স্বাধীন শাসক আমরা পাইনি। সেই জাতিকে 24 বছরের মধ্যে প্রস্তুত করে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং একটি অনন্য জাতি রাষ্ট্র। আমি প্রায় চিন্তা করি, জানি ধরনের কথাগুলো বলি, যে আমাদের মতো দ্বিতীয় কোনো জাতি রাষ্ট্র পৃথিবীতে আছে কি নেই। আমার জানা নেই যে এরকম কোনো জাতি রাষ্ট্র আছে কি নেই। অথচ তিনি একটি রাষ্ট্রের স্বপ্ন দেখছেন, সেই রাষ্ট্রকে, একটি জাতিকে প্রস্তুত করছেন, যে জাতি বাংলাদেশের জন্য প্রস্তুত ছিল না। যে বাঙালি 47-এ দ্বিজাতি তত্ত্বের জন্য কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে, সেই জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছেন, এবং একটি ভাষার ভিত্তিতে, একটি আদরের, একটি জাতিসত্তার ভিত্তিতে একটি জাতি রাষ্ট্র জন্ম দিয়ে গেছেন তিনি। ফলে বাংলাদেশ, বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু, এগুলো হচ্ছে আপনি কোনো মতেই আলাদা করে চিন্তা করতে পারবেন না। এবং আমার কাছে মনে হয় এটি হচ্ছে আমাদের সবচাইতে বড় শক্তি। মান্নান স্যার যেটি বলছিলেন, যে এই যে আমাদের যে বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা গতকালকে দেখেছি, যে পহেলা বৈশাখটি উদযাপিত হয়েছে বাংলাদেশে, কিন্তু এর বিরুদ্ধ ধারা কিন্তু বাংলাদেশে তা কিন্তু না। যারা বাঙালির বিরুদ্ধে, তারা কিন্তু সেই ধারাটিকে লালন পালন করেই যায়। এবং এবারও কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু মোটেও নিষ্ক্রিয় নেই। সেদিন বিএনপি সরকার ক্ষমতায় ছিল বলে তারা বাধা দিয়েছিল এই পয়লা বৈশাখ উদযাপনে, কিন্তু তারা কিন্তু, আপনি যদি খেয়াল করে দেখেন, এখন এটি একটি বিজাতীয় সংস্কৃতি, একটি বিধর্মী সংস্কৃতি, মুসলমানদের সাথে পয়লা বৈশাখের সম্পর্ক নেই, এমন অনেকগুলো কাজ করে যাচ্ছে, এবং এই ধরনের প্রচার প্রচারণা কিন্তু বাড়ছে। এবং আমরা পয়লা বৈশাখটা বিপুলভাবে উদযাপন করলাম ঠিকই, কিন্তু তারপরে সেখানে নিরাপত্তার তাগিদে নিরাপত্তা বাহিনীর যে বিপুল ভিজিবল উপস্থিতি, সেটি কিন্তু অনেকটাই আমার কাছে মনে হয়েছে যে পহেলা বৈশাখের যে প্রাণের যে একটা ভিতর থেকে যে একটা উদযাপন, সেটাকে অনেকটাই বাধাগ্রস্ত করেছে। ঠিক, তো এখন সেটি হয়তো প্রয়োজনের তাগিদেই করতে হয়। কিন্তু আমার কাছে এটি মনে হয় যে বঙ্গবন্ধু যে বাংলাদেশটিকে জন্ম দিয়ে গিয়েছিলেন, তার যে অকাল মৃত্যু, অকাল প্রয়াণ, এবং তারপর যে বাংলাদেশের ক্রমাগত পিছনে ছুটে চলা, তার সেই জায়গায় দাঁড়িয়ে বোধহয় আমরা এখনো এই জিনিসগুলো দেখি। তো পহেলা বৈশাখ আমাদের যেটি শিক্ষা দেয়, যে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তিনি বাঙালির জাতির পিতা। পৃথিবীর খুব কম জাতির পিতাই তার জাতি রাষ্ট্রের বা তার রাষ্ট্রের জন্ম দিয়ে যেতে পেরেছেন, বঙ্গবন্ধু করতে পেরেছিলেন, স্বপ্ন দেখেছেন, বাস্তবায়ন করেছেন, জাতিকে একটি রাষ্ট্র উপহার দিয়েছেন। কিন্তু সেই রাষ্ট্রের যে ইনার স্পিরিট, সেটি কিন্তু এখন আমরা সেই জায়গায় নিতে পারিনি। তো ফলে আমরা যদি আমি এই জায়গায় আপনি একটু থামিয়ে আপনার সামনে যে কথাটি আমি উপস্থাপন করতে চাই, আপনি খেয়াল করে দেখবেন 2004 সালের বাংলাদেশ কেমন ছিল, কি ভয়ঙ্কর পরিস্থিতি, সারা বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন, হত্যার সে যে পরিস্থিতি, এটা তো ভাবলেই আমরা শিহরি হই। এখন যার বয়স 22, 23, 24, 25, তারা হয়তো অনেকটা বুঝবেন না, কারণ তারা সে দৃশ্য দেখেননি। 2004 সালের 14ই এপ্রিলে যখন ওরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে সারা পৃথিবীর বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা যারা নির্বাচিত করলেন বঙ্গবন্ধুকে ভোট দিয়ে, এবং দ্বিতীয় অবস্থানে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় অবস্থানে জাতীয় কবি কাজী নজরুল, কিন্তু প্রথম আর দ্বিতীয়র মধ্যে ভোটের পার্থক্য ছিল অনেক। আমি সেই জায়গায় না যেয়ে বলি, সেদিন 2004 সালে এপ্রিল, তারপরে 2004 সালে 21শে আগস্ট, অর্থাৎ যারা মনে করেছিল বঙ্গবন্ধুকে তারা ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পেরেছিল হত্যাকাণ্ডের পরে 21টা বছরে, যারা মনে করেছিল 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর নির্যাতন, নিপীড়ন, হত্যা করে আওয়ামী লীগকে স্তব্ধ করতে দিয়ে পেরেছিল, কিন্তু 2004 সালে 14ই এপ্রিল তারা কিন্তু ঠিকই বার্তা পেয়ে গেল যে দেশের মানুষ বঙ্গবন্ধুকে কখনোই ভুলবে না, এদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি তাদের আস্থার কথা সব সময় ব্যক্ত করে আসবে। তখনই তারা ষড়যন্ত্রটি করলো। এটা আমার নিশ্চয়ই আমার নিজের মতো ব্যাখ্যা। সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা বিবৃতি দিয়েছিলেন,
2014 সালের 4 সালের দুঃখিত 14ই এপ্রিলের সেই বিবৃতি হচ্ছে, আমি একটু আপনার সামনে উপস্থাপন করি। সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়ার গৌরব বাঙালি জাতির। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে তার নিজস্ব ভাষা ছিল, কৃষ্টি ছিল, সংস্কৃতি ছিল, ঐতিহ্য ছিল, ছিল না আসলে একটি স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাঙালিকে দিয়েছেন জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন, স্বাধীনতা, একটি সার্বভৌম রাষ্ট্র। এখানেই বঙ্গবন্ধুর সার্থকতা। বঙ্গবন্ধু ধারণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুলের স্বপ্নকে, বাস্তবায়িত করেছিলেন তিতুমির, সূর্য সেন, নেতাজি সুভাষ বসু, শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মৌলানা ভাসানী সহ মুক্তিকামী বাঙালির আকাঙ্ক্ষাকে। তারই নেতৃত্বে পরাধীনতার শিকল ভাঙে বাঙালি জাতি। এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, তিনি যা বলেছিলেন সেটা আপনার সামনে একটু উপস্থাপন করি। তিনি লন্ডন থেকে বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিবিসিও তার শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। তিনি বলছেন, কোট, আজ এ কথা প্রমাণিত হয়েছে যে ইতিহাস বঙ্গবন্ধুকে সঠিক স্থান দিয়েছে। এ ঘটনায় তার সীমাহীন আনন্দ প্রকাশ করে শেখ রেহানা বলেন, বাঙালির হৃদয় থেকে কেউ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলতে পারবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই প্রতিটি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন বঙ্গবন্ধু। আমি একটু লম্বা করে ফেললাম মামুন আল মাহতাব সামনে। আমি সংক্ষেপে যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আসলে বঙ্গবন্ধুর যে অসম্পূর্ণ কাজ, বাঙালি জাতি রাষ্ট্রটাকে, বাংলাদেশটাকে একটা পরিপূর্ণ রূপ দেয়া, সেই চ্যালেঞ্জটা কিন্তু পহেলা বৈশাখে এবার আমরা দেখেছি এবং বরাবরই দেখি। আমি যেমনটি বলছিলাম যে আমরা ওই গোষ্ঠী পরাজিত হয়েছে মনে করলে ভুল করব, যারা সেদিন বাধা দিয়েছিল তারা এখনো সক্রিয়, কিন্তু এর বিপরীত, এবং তাদের জন্য এখন আমাদের র্যাট সোয়াট দিয়ে মঙ্গল শোভাযাত্রা করতে হয়। কিন্তু পাশাপাশি আমি এবার গুলশানের অভিজাত এলাকাতে পহেলা বৈশাখের উদযাপন দেখেছি। সেখানে যে বিপুল পরিমাণ তরুণ প্রজন্মের, যারা হয়তো ঠিক বাঙালি মিডিয়ামে শিক্ষিত না, সেই লেখাপড়া করছে না, তাদের যে আগ্রহ উদ্দীপনা আমি দেখেছি পহেলা বৈশাখ উদযাপনে, তাতে আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর বাংলাদেশটা এখনো ঠিক জায়গায় আছে। এই পহেলা বৈশাখে আমার উপলব্ধি হচ্ছে যে আমাদের আরেকটু চর্চা করতে হবে। এবার যদি আমরা একটু একতাবদ্ধ হই, যখন আবারও স্বাধীনতা সপক্ষের শক্তি ক্ষমতায় এসছে, এবং যদি সঠিকভাবে কাজটা করি, যদি আমরা যার যার জায়গা থেকে বাঙালিয়ানাটাকে একটু সামনে নিয়ে আসি, তাহলে বোধহয় আমাদের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে চূড়ান্তভাবে বিজয়ী হওয়ার। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরে আসার চেষ্টা করব। এবার স্টুডিওতে আসি। আনজির লিটন ভাই, এই যে আমরা দুজনের কথা শুনলাম, আপনি শিশু একাডেমিতে এবারে পয়লা বৈশাখের শিশুদের যে আয়োজন করেছিলেন, সেই আয়োজনে কবি নির্মলেন্দু গুণ এসেছিলেন, অনেকে ছিলেন। আপনি সেই কথাগুলো যদি একটু দর্শকদের বলেন, কেননা এই যে বাঙালিয়ানা কথা বলছেন, গুরু সদয় দত্তর যে ব্রত, এই ব্রতচারী যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বঙ্গবন্ধু দীক্ষা নিয়েছিলেন এবং মাদারীপুরে স্কুলে থাকা অবস্থায়, তারপরে গোপালগঞ্জের মিশনারি হাই স্কুলে তার শিক্ষক ছিলেন গিরিশবাবু, সেখান থেকে কিন্তু ব্রতচারী আন্দোলন তিনি যুক্ত হয়েছিলেন। এবং সেই ব্রতচারী আন্দোলনের মূল জায়গাটাই ছিল তার যে বিখ্যাত সঙ্গীত, যেটা আমরা জানি যে বিশ্বমানব হবে যদি কায়মনে বাঙালি হও। আপনি যদি আপনার কথাগুলো শুরু করেন। আমি স্বপ্নিল ভাইয়ের কথার সূত্র ধরে বলতে চাচ্ছি যে তিনি যেটা বললেন যে এই যে নতুন প্রজন্মের কাছে বৈশাখ এখনো ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। তো আমাদের আসলে বৈশাখটাকে আমরা যারা একটু বয়সী হয়ে গেছি, আমরা যারা একটু বড় হয়ে গেছি, আমাদের স্মৃতিতে যে বাংলার বৈশাখ আমরা দেখেছি, সেই চিত্রটা আমার মনে হয় যে এখন আমাদের উচিত আমার সন্তানকে জানানো এবং নতুন প্রজন্মের কাছে জানানো। বৈশাখ, এই যে বৈশাখ হলো আমার বাঙালির। আমি একটু কবিতার ছন্দে বলতে চাই যে আমরা তো বাংলা চিনি, তো বাংলা চিনি, বাংলা জানি, বাংলা আমার প্রাণ, বাংলা ঢোলে সুর তুলিয়া গাই বাংলার গান। তো ঢোল, এই ঢোলটা আমার বাংলার, এটা আমার বাংলাদেশের ঢোল। এবং এই যে বাঙালির সংস্কৃতি, এই সংস্কৃতি আমার ঢোলের এই সুরের মধ্যে আছে। তো আজকে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে স্বাধীন বাংলাদেশটি দিয়ে গেছেন, এই স্বাধীন বাংলাদেশের একটি বড় আরেকটি অংশ ছিল আমার বাঙালি সংস্কৃতির বিজয়। এবং এই সংস্কৃতির বিজয়কে
এই বহন করে নিয়ে যাবে আমার নতুন প্রজন্ম। সেই নতুন প্রজন্মকে আমরা এই কারণে যে বার্তাটি দিতে চেয়েছিলাম, গতকাল যে উদযাপনটি করেছি, আমরা বলেছি যে বৈশাখের রং লাগাও প্রাণে। বৈশাখ একটা রং আছে, সেই রংটা তুমি প্রাণে লাগাও। সেই প্রাণে লাগানোর সেই প্রত্যয় নিয়ে আমরা বাচ্চাদের জন্য একটা অনেক বড় একটা ক্যানভাস করেছিলাম, প্রায় 52 ফিটের। সেই ক্যানভাসে বাচ্চারা নিজের মতো করে বৈশাখের ছবি এঁকেছে, যেটি উদ্বোধন করেছেন আমাদের বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। এবং এই প্রোগ্রামটি শুধুমাত্র ঢাকার হয়নি, এটি সারা বাংলাদেশে হয়েছে। একই প্রোগ্রাম, একই ক্যানভাস আমার বাংলাদেশ শিশু একাডেমির 64 জেলা এবং 6টি উপজেলাতে আছে। একইভাবে এরকম একটা সাদা ক্যানভাস দেওয়া হয়েছে, বাচ্চারা মন খুলে বৈশাখের ছবি এঁকেছে। পাশাপাশি তারাও গান গেয়েছে এসো হে বৈশাখ, তারাও গান গেয়েছে রবীন্দ্রসঙ্গীত, তারা গান গেয়েছে নজরুল সঙ্গীত, তারা নৃত্য পরিবেশন করছে, তারা ছবি এঁকেছে, তারা বৈশাখের অনুভূতি নিয়ে রচনা লিখেছে। এই যে একটা চর্চা, এই চর্চাটি আপনি শুধুমাত্র শিশুর কাছে রাখলে হয় না। আমি মনে করি যে এর মধ্য দিয়ে ওই পরিবারটি একটি বাঙালি সংস্কৃতির আবহের মধ্যে পরিবেষ্টিত হয়ে গেল। কারণ বাচ্চাটা যা গাইছে সেটা তো পরিবার থেকে শিখে আসছে। তা আমার একটা অনুরোধ থাকলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের ঘরে ঘরে যে সন্তানরা আছে, শিশু সন্তানরা আছে, তারা কিন্তু ছবি আঁকে। আমরা এই বৈশাখে আমরা বই উপহার দেওয়ার কথা বলি, আমরা কিন্তু ছোটদের ছবিগুলোও কিন্তু পরিবারের মধ্যে দিতে পারি। আমাদের সবার ঘরে ঘরে এই শিশুরা কিন্তু ছবি আঁকছে। তো এরকম একটা বৈশাখের ছবি এঁকে সে যদি সুন্দর করে বাইন্ডিং করে তার বাবা মা যদি ওই শিশু সন্তানের দাদাকে বা নানাকে বা তার আত্মীয় স্বজনকে উপহার হিসেবে দেয়, এটাও কিন্তু একটি চর্চা হবে। আমি মনে করি এই চর্চার মধ্য দিয়ে এক পরিবার, দুই পরিবার, এরকম হাজার হাজার পরিবারের মধ্যে বাঙালি সংস্কৃতি বিকশিত হবে। আপনি লক্ষ্য করে দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের যে কোনো উৎসবের সময়, ঈদের, দুই ঈদে, পয়লা বৈশাখে, বিভিন্ন উৎসবের সময় তিনি যে শুভেচ্ছা কার্ডটি পাঠান, সেখানে কিন্তু প্রতিবন্ধী যে শিশু সন্তানগুলোর আঁকা ছবি, সেগুলোই কিন্তু ছবিগুলো এবং এটি যে আমাদের একটা ইতিবাচক প্রভাব ফেলছে। এবং আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী বাচ্চার আঁকা ছবিগুলো আমাদেরকে উপহার দিচ্ছেন। তো পরিবার থেকে এই মাননীয় প্রধানমন্ত্রীর এই ছবিটাকে আমরা অনুকরণ করে আদর্শ হিসেবে নিয়ে আমরা পরিবার থেকেও এটি চর্চা করতে পারি যে আমার সন্তানের আঁকা ছবি বা আমার আত্মীয়র কোনো ছোট শিশুর আঁকা ছবি আমরা উপহার হিসেবে দেই না, বৈশাখের উপহার হিসাবে। এবং এটা একটি ভালো একটা ইতিবাচক হবে। এবং শুধু তাই না, আমি মনে করি তো তাদের বিয়ে বাড়িতে যে উপহারগুলো দেওয়া হয়, আমরা শিশু সন্তানকে তার প্রতিভা বিকাশের জায়গাকে আরও বিকশিত করার জন্যে ওর আঁকার ছবি আমরা কিন্তু ওই নব দম্পতিকে উপহারও দিতে পারি। তো এই চর্চাগুলোর মধ্য দিয়ে আমরা বাঙালি সংস্কৃতিকে আমরা বিকশিত করতে পারি। আমরা গান গাইতে পারি, আমরা নাচ করতে পারি, আমরা ছবি আঁকতে পারি। আমরা এই বৈশাখের মধ্যে দিয়ে যে জারি, শাড়ি, ভাটিয়ালি, এই যে আমরা বাংলার সংস্কৃতি, আপনি দেখেন আজকে এটি শুধুমাত্র ঢাকা শহর না বা বাংলাদেশের মধ্যে না, দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে গেছে। এই মঙ্গল শোভাযাত্রার যে ইতিবাচক প্রভাব, এটি কিন্তু দেশের বাইরেও চলে গেছে। এবং বিদেশে যারা আমাদের বাংলাদেশের যারা আমাদের প্রবাসী আত্মীয় স্বজন বা বন্ধুরা আছে, তারাও কিন্তু খুব আয়োজন করে বৈশাখ, তারাও গান গাচ্ছে। তো এটি তো আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। এই চর্চাটুকু আমরা করব এবং আমরা বাঙালি সংস্কৃতিকে লালন করে যাব। আমার একটি পত্রিকার 2016 সালের 12 এপ্রিলের একটি প্রতিবেদনের শিরোনাম আপনার সামনে উপস্থাপন করছি। সবার জন্য বৈশাখী বোনাস বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার। এটা 2016 সালের 12 এপ্রিল, ঠিক তার দুদিন পরেই এই ঘোষণাটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছিল। কি ছিল? সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি বেসরকারি চাকরিজীবীর জন্য বৈশাখী বোনাস বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার। এর ফলে অসাম্প্রদায়িক বৈশাখী উৎসবের নববর্ষ ভাতা সার্বজনীন রূপ পাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। আমি আপনার কাছে আর একবার আসার চেষ্টা করব। মোহাম্মদ শাহাবুদ্দিন খান, অনেকক্ষণ তো কথা শুনলেন। আপনি হাইওয়ে পুলিশের দায়িত্বে আছেন। ঈদের আগে আপনার সাথে আমাদের কথা হয়েছে, আপনি স্টুডিওতে ছিলেন। এবং এই যে সারা বাংলাদেশে যে এই যে ঈদে উৎসবের পাশাপাশি পরবর্তীতে মাত্র 2 দিন ব্যবধানেই আমাদের যে
পয়লা নববর্ষের যে উৎসব আসলো, আপনি নিশ্চয়ই খোঁজ খবর নিশ্চয়ই আপনার কাছে আছে, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে এই উৎসবটি। প্রথমে আপনার কাছে জানতে চাই যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করেছিলাম ঈদের আগে, যে আমাদের ঈদ যাত্রা যেন স্বস্তি হয় এবং মানুষ যখন নিরাপদে বাড়ি যায়, নিরাপদে বাড়ির থেকে তার কর্মস্থল এই রাজধানীতে আসতে পারে। আপনি সার্বিকভাবে কি দেখেছেন? আগে আপনি ঈদ যাত্রার কথাটা যদি বলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি আমাদের শ্রদ্ধেয় সহ-আলোচকবৃন্দ বলছিলেন যে এবারে দুইটি উৎসব খুব ক্লোজলি কাছাকাছি এসেছে আমাদের জাতীয় জীবনে। ঈদ উল ফিতরের মতো বড় উৎসব, এটা শেষ না হতে হতে, রেশ কাটতে না কাটতেই আমাদের জাতীয় জীবনে এসেছে আরেকটি বড় উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষ। সেটাও কিন্তু জাতীয়ভাবে আমরা সারা বাংলাদেশের মানুষ খুব উৎসাহ উদ্দীপনার সাথে আমরা উদযাপন করি। আমি ঈদ উল ফিতরের এবং ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক জানাই। আবার পাশাপাশি এই নববর্ষ উপলক্ষে সবাইকে নববর্ষ জানাই, আমাদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই এবং আশা করি যে এই নতুন বৎসরটি, এই পথ চলা আমাদের সবার জন্য স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ হবে। এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসেবে বিশেষ করে সড়ক নিরাপত্তা এবং সড়ক শৃঙ্খলা নিয়ে যেহেতু কাজ করি, এবং প্রকৃত অর্থেই আমি কিন্তু এই পথ চলা যেন আমার নিরাপদ হয় এই প্রত্যাশাটা বেশি করে করি। আমরা জানি পথ চলা বলতে আমাদের জীবনের চলাকে বোঝাই, কিন্তু আমরা যখন সড়কে চলি, মহাসড়কে চলি, সেখানেও কিন্তু আমাদের সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলার উপর ভিত্তি করে আমাদের জীবনটি চলে। সেইখানে আমি প্রত্যাশা করি এবং তার জন্য যে সমস্ত নিয়ম বিধি, বিশেষ করে সচেতনতা রয়েছে, সড়ক শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে, এবং আমাদের ড্রাইভার, সাধারণ চালকরা যারা রয়েছেন তারা কিভাবে একটি সেফ ড্রাইভিং করবেন, সেখানে যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো যেন আমরা ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, সংবেদনশীলতার সাথে যদি চালাই, তাহলে আমাদের কিন্তু সেই যে চাওয়া, যেটা পথ জেলা যেন নিরাপদ হয়, সেটি হবে। এটি একটু প্রত্যাশা। এবং আমরা ঠিকই বলছিলেন যে আমরা ঈদের আগে একবার বসে আমাদের যাত্রী সাধারণের এই বড় মহোৎসবে, যেহেতু দুইটা উৎসব একসাথে, এবারে যাত্রা যে আরো বড় হবে এতে কোনো সন্দেহ ছিল না। এবং মাঠ পর্যায়ে আমরা কিন্তু দেখেছি যারা আমরা মাঠে নিরাপত্তার দায়িত্বে ছিলাম, হ্যাঁ, ছুটিও লম্বা ছুটি ছিল এবং অন্য যে কোনো বারের তুলনায় এবারে কিন্তু আমাদের সাধারণ মানুষ, ঘরমুখী মানুষ ঢাকা থেকে কিন্তু ছেড়ে তার স্বজনের কাছে অন্য যে কোনো বারের তুলনায় আরো বেশি গেছেন। সুতরাং সেইখানে নিরাপত্তা, শৃঙ্খলা এবং বিশেষ করে যানজট মুক্ত একটি স্বাচ্ছন্দ্যময় যাত্রা, এটি আমাদের চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যেন আমরা এটা পূরণ করতে পারি, যেটি আমরা ঈদ পূর্ব আলোচনায় বলেছিলাম। এবং ঈদ শেষে যখন দুইটি উৎসবই শেষ হয়েছে, সেই সময় মানুষ কিন্তু ঘরে ফিরছে, কিছু কিছু আস্তে আস্তে ফেরা শুরু হয়েছে। আপনার আজকের প্রতিবেদনে কিন্তু সেই স্বাচ্ছন্দ্যময় যাত্রার কথাই সব মিডিয়া বলেছে, অন্য মিডিয়া বলেছে, টেলিভিশনও বলছে এবং সকল আলোচনাতে এসেছে। এবং এটি সম্ভব হয়েছে যে কোনো আয়োজন উৎসবে, সব গণমাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সব গণমাধ্যমে বলেছে, কিন্তু এক কথাই বলেছে স্বস্তির ঈদ যাত্রা। জি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমরা জানেন যে এই নিরাপত্তা নিশ্চিতকল্পে কিন্তু আমাদের অনেক সদস্যই ছুটি যায় না, কিন্তু যখন আমরা আমাদের কর্তব্যকর্ম করার শেষে জনপ্রত্যাশা পূরণ করতে পারি, এর থেকে তৃপ্তি বোধ হয় আর কেউ পায় না। সেদিক দিয়ে বলতে পারি যে আমরা সেদিক দিয়ে অনেকটা সন্তুষ্ট, আমরা ছুটিতে না গেলেও সন্তুষ্ট। তো যেটা বলছিলাম যে এটি সম্ভব হয়েছে এই কারণেই যে আমাদের অত বড় সময় তো আপনার নাই, কিন্তু সেটি সম্ভব হয়েছে যে আমাদের সার্বিক ব্যবস্থাপনার ক্রম একটা উন্নতি হয়েছে। সেখানে সড়কগুলোর যেমন উন্নতি হয়েছে, আমাদের মহাসড়কের উন্নতি হয়েছে, এক কথা বলবো আবার অভূতপূর্ব উন্নতি হয়েছে। এই যে 4 লেন 6 লেন পদ্মা সেতুর মতো ব্রিজ সংযুক্ত হচ্ছে, হাজার হাজার মাইল আমাদের সড়ক, নতুন সড়ক যুক্ত হচ্ছে, প্রযুক্তি সংযোগ ঘটেছে। আবার আমাদের ব্যবস্থাপনার দিক থেকেও কিন্তু, নিরাপত্তার দিক থেকে নানা ধরনের প্রযুক্তির আমরা সমাবেশ ঘটিয়েছি। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুরোটাই আমরা নিরাপত্তার চাদর আমাদের সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পেরেছি। গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিসি ক্যামেরার আওতায় এনেছি। আমরা বডি অন ক্যামেরা ব্যবহার করছি, হাই পুলিশের সদস্যরা আমাদের দক্ষতা এবং জবাবদিহিতা এবং স্বচ্ছতার ক্ষেত্রে। আমরা ড্রোন ব্যবহার করেছি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি প্রবলেমগুলো, সমস্যাগুলো কোথায় আছে, আমরা দ্রুত সেখানে যেয়ে যাতে সমাধান করতে পারি। এভাবে কিন্তু সার্বিক ব্যবস্থাপনা এবং আমাদের সমন্বয়ের একটা দক্ষতা আমি বলবো এসেছে। এই দুইটা মিলেই উন্নয়ন এবং ব্যবস্থাপনা এবং প্রযুক্তির ব্যবহার। এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই ধন্যবাদ দিতে হবে আমাদের অংশীজন যারা যাত্রায় সামিল হয়েছেন, আর যে সমস্ত পরিবহন সেক্টরের মানুষেরা, চালকরা, তারা এই
যাত্রীদেরকে বহন করে নিয়েছেন, তাদেরও কিন্তু একটা দায়িত্বশীল ভূমিকা ছিল। সুতরাং তাদের প্রতিও কিন্তু আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ চাই। সার্বিকভাবে কিন্তু এই ঈদযাত্রা আমাদের যে স্বস্তি বয়ে এনেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আপনি নিশ্চয়ই খবর রেখেছেন এবং রাখাটা খুবই স্বাভাবিক। আপনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এই সংবাদ আপনার কাছে নিশ্চয়ই যে পৌঁছেছে ওই সময় তাৎক্ষণিকভাবেই, যে বাংলাদেশের এই হাইওয়ের পাশে জনগোষ্ঠী তারা যে এইভাবে যে নববর্ষ উৎসব পালন করেছে, এটা ছিল অভূতপূর্ব, দেখার মতন। বেশ কয়েকটি গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমও দেখিয়েছে। জি জি। সেই ব্যাপারে যদি দর্শকদের একটু আপনি না, আপনার সঙ্গে উপস্থাপন করেন। নববর্ষ আমাদের জাতীয় জীবনে আমাদের চিরায়ত যে সংস্কৃতি, সেটি তো দীর্ঘদিন ধরে মানে আজন্ম কাল থেকে মানুষ উদযাপন করছে। উদযাপনের ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে, বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন এসেছে, কিন্তু সেই আবহমান বাংলার যে সংস্কৃতি আমরা বুকে ধারণ করি, সেটি কিন্তু আমাদের এটা প্রকাশিত হয় নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে। গ্রামে গঞ্জে তো আরো নানা ধরনের, যেগুলো হয়তো স্বল্প পরিসরে আমাদের আলোচকবৃন্দ তুলে ধরতে পারে না, লাঠি খেলা হয়। তারপরে সেই একেবারে আদি যেটা ছিল যে এই নববর্ষে আমাদের যে হালখাতা হতো, সেটি অবশ্য খানিকটা কমে গেছে, কোথাও কোথাও হয়তো কিছু কিছু আছে। এছাড়াও আপনি যেটা বলছিলেন যে মহাসড়কের পাশ দিয়ে যোগাযোগ ভালো হওয়ার কারণে কিন্তু গ্রাম আমাদের ইয়েগুলোকে, জনপদের বিভিন্ন বিভিন্ন বাঁকে বাঁকে কিন্তু নানা ধরনের উৎসব আয়োজন হয়েছে। এবং আলোচকবৃন্দ বলছিলেন যে আগে একটা আমাদের হতাশা ছিল, বা আমরা একটু আশঙ্কিত থাকতাম যে যারা আমাদের এই ছেলেমেয়েরা একটু অন্য ধরনের স্কুলে পড়ে, ইংলিশ স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম পড়ে, সেখানে কি তাদের কি অবস্থা, আমাদের বাঙালি সংস্কৃতি আমরা যেটা চাই সেটা তারা কতটা ধারণ করতে পারছে। সেখানেও কিন্তু নানা ধরনের উৎসব আয়োজন হয়েছে। তো এই উৎসবটি আমাদের এমন একটি উৎসব যেটি আমাদের জাতি ধর্ম নির্বিশেষে একেবারে সবাই আমরা একযোগে ধারণ করতে পারি, বা সবাই সমানভাবে সামিল হতে পারি। সার্বজনীন উৎসব, যেটার মধ্য দিয়ে কিন্তু আমাদের বাঙালি জীবনের একটা, আমি বলে যে একটা উদ্দীপনা কাজ করে, যে উদ্দীপনাগুলো কিন্তু আমাদের সকল ক্ষেত্রেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আমাদের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, আমাদের শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে কাজে লাগাতে পারি, আমাদের সে সার্বিক যে অগ্রগতি, আমাদের যে সমৃদ্ধ সোনার বাংলা যে আমরা গঠন করতে চাই, আমাদের জাতির পিতার যে স্বপ্ন ছিল সমৃদ্ধ সোনার বাংলা, আত্মমধ্যশীল বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প রয়েছে আমাদের সমৃদ্ধ সোনার বাংলার 41 সাল নাগাদ উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় কিন্তু জাতির এই আবেগগুলো, এই ধারণাগুলো, এই যে প্রবাহমান যে আমাদের সংস্কৃতি, সেটা কিন্তু আমাদের সবসময় পাশে থাকে, সাহায্য করে, সহযোগিতা করে, এবং এর মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। আঞ্জলি লিটন ভাই, একটু ছোট্ট করে কি বলবেন যে যারা ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী, শিশু একাডেমির ঢাকার আয়োজন এবং জেলা শহরগুলোর যে আয়োজন, সেই আয়োজনে তারা কতটা অংশগ্রহণ করতে পারছে এবং সংখ্যাটা বাড়ছে কেন দিন দিন? না, তারাও অংশগ্রহণ করছে, এবং আমাদের যে বিশেষ করে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাটাই হয়, এবং সেখানে অনেক মানে এটি কোনো বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম বলে কথা নয়, শিশুরা তারাও কিন্তু অংশগ্রহণ করছে। এবং আপনি জানেন যে এই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা শুধুমাত্র ঢাকা শহরে না, এখন অনেক বড় বড় শহরগুলোতেও, বিভাগীয় শহরগুলোতেও হচ্ছে, প্রত্যেক জেলা শহরেই বলতে গেলে হয়ে গেছে। কাজে তাদের একটা অংশগ্রহণ কিন্তু বাড়ছে, এবং এই যে বাড়ছে, এবং আমি মনে করি যে সংস্কৃতি তো অনেক বড় একটা শক্তি, যেটা উনি বলতেছিলেন যে আমরা যে এগিয়ে যাব, আমরা কি নিয়ে এগিয়ে যাব, আমার সংস্কৃতি চর্চাটাকে নিয়ে এগিয়ে যাব, আমার বাঙালিপনাকে নিয়ে এগিয়ে যাব। সেই বাঙালি সংস্কৃতির সাথে এখানে ইংলিশ ভার্সান বা ইংলিশ মিডিয়াম বা বাংলা ভার্সান বাংলা মিডিয়াম বিষয় না, বিষয়টা হলো জনগোষ্ঠীটা, রাষ্ট্র আমাকে দিচ্ছে, আমি সেটাকে ভোগ করে যাচ্ছি, এবং আমি রাষ্ট্রকে সমৃদ্ধ করবো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্মার্ট বাংলাদেশের কথা বলছে, সেই স্মার্ট বাংলাদেশটা কার হাত দিয়ে গড়ে উঠবে? আজকের শিশু কিশোরদের হাত দিয়ে গড়ে উঠবে। তো বাংলাদেশ শিশু একাডেমি সেই জায়গা থেকে আমাদের শিশুদের চেতনায় মহান মুক্তিযুদ্ধের আলোকে, মহান মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে শেখাতে চায়, জানাতে চায়, এই হলো তোমার বাঙালি সংস্কৃতি, তুমি এইভাবে বড় হও। এবং এই বাঙালি সংস্কৃতির চর্চাটা তার সঙ্গীত, তার চিত্রকলা, তার নৃত্যকলার মধ্য দিয়ে সে প্রকাশ ঘটাচ্ছে। তাই মনে করি যে মানে শিশুদের একটা বড় একটা অংশগ্রহণ এখন বাড়ছেই, এবং এই বাড়াটার পেছনে আমি মনে করি পরিবারের একটা বড় ভূমিকা থাকে। অবশ্যই অভিভাবকদের অনেক বড় একটা দায়িত্ব আছে সন্তানকে সঠিকভাবে এই বাংলাদেশকে জানানো, বাঙালি সংস্কৃতিকে জানানো,
তবেই শিশুরা সত্যিকার অর্থে একটা সমৃদ্ধ দেশ গড়ার জন্য নিজে থেকেই প্রস্তুত হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ। মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনি সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি 2016 সালে শুধু নয়, সবসময় নববর্ষের উৎসবে তিনি যে শুভেচ্ছা বাণী দেন, তিনি যে কথাগুলো বলেন, সেগুলোকে যদি আমরা ধারণ করি তাহলে এই যে অসাম্প্রদায়িক বৈশাখী উৎসব সেটা যেভাবে বিস্তৃত হয়েছে, আপনি আপনার এই সম্প্রীতি বাংলাদেশের কার্যক্রম পরিচালনার সময় কিভাবে দেখছেন? অগ্রগতি কতখানি হয়েছে খুব ছোট করে যদি বলেন। অধ্যাপক আব্দুল মান্নানকে দিয়ে আমাদের এই আয়োজন। গতকালকে তো অনেকগুলো জায়গায় যাওয়া হয়েছিল, তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় কি পেলেন। আমি বললাম যে পহেলা বৈশাখে এতগুলো অনুষ্ঠান যে কোনখান থেকে কোথায় যাব দৌড়ে দৌড়ে তো সময় করতে পারছি না। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। কিছু কাজ হয়তো বাকি আছে, এখনো কিছু আগাছা আছে, কিন্তু এই যে পহেলা বৈশাখটা আমরা প্রাণ ভরে উদযাপন করছি, এটাই তো বাংলাদেশ, এটাই তো মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ। ধন্যবাদ। অধ্যাপক আব্দুল মান্নান। আপনাকে ধন্যবাদ। আসলে সকলের কথা শুনছিলাম আমি। একটা কথা হয়তো আমরা এখানে আলোচনা কেউ করি নাই, যে বাঙালি মানে আমাদের এই বাংলাদেশের বাংলাদেশ, বাঙালিরা, পশ্চিম বাংলার বাঙালিরা, বিশ্বের বিভিন্ন অঞ্চলের জায়গায় বসবাসকারী বাঙালিরা এই উৎসবটি পালন করে, এটা আমরা বলেছি। কিন্তু দেশের বাইরে সবচেয়ে সম্ভবত বড় আয়োজনটি হয় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার সম্পর্কে যারা জানেন, সেটা সেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কখনো মানে মানুষের কমতি নাই। সেখানে যে কোনো সময় 2-4 লাখ মানুষ ঘোরাফেরা করে। সেইখানে মোটামুটি নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টের সরকারের সহায়তায় বাঙালিদের যে মিলন মেলা হয় বৈশাখে, আমি তো আমার দেখার সুযোগ হয়েছিল একবার, এটা অভূতপূর্ব। একইভাবে লন্ডনের আলতাবালি পার্ক, সেখানে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়, পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়। এটা প্রতি বছরই কিন্তু বাড়ছে। আর আপনারা যে ইংলিশ মিডিয়াম স্কুল কথা বলছেন, আমি কিন্তু যে ইংলিশ মিডিয়াম স্কুলটায় পড়েছি সেটির বয়স 176 বছর। এটি কিন্তু একটা মিশন স্কুল। সেই 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই স্কুলে আমার সব শিক্ষক ছিলেন বিদেশি, মানে একদম সাহেব, শুধু আমার বাংলা শিক্ষক এবং অঙ্কের শিক্ষক ছাড়া। কিন্তু আমার সেই স্কুলেও ছোটখাটো আকারে হলেও সেই পাকিস্তান আমলে আমরা এই বৈশাখের অনুষ্ঠান করেছি, বাংলা নববর্ষ অনুষ্ঠান করেছি। হয়তো এটা খুব ছোটখাটো ছিল, কিন্তু অনুষ্ঠানটা করেছি। এই যে অনুষ্ঠানটির মাধ্যমে যে বাঙালি সংস্কৃতি যে আমরা ছড়িয়ে দিতে পেরেছি বিশ্বময়, এটি আমাদের জন্য বিরাট প্রাপ্তি। কিন্তু যেটি স্বপ্নিল বলেছেন, যে এখনো কিন্তু কিছু কিছু পকেটস আছে, কিছু কিছু ব্যক্তি আছে এটিকে বিতর্কিত করার বেহুদা চেষ্টা করে। কালকে আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আপনি জানেন এইবার আমাদের হাওড় অঞ্চলের রাস্তায় একটা কয়েক মাইল কিলোমিটার জুড়ে আলপনাটি হয়েছে। উনি আর কিছু না পেয়ে বলছেন যে এই যে আলপনাটি আঁকলো, এটা কি দেখার কেউ ছিল না? এই যে রঙের মধ্যে যে অনেক কেমিক্যাল থাকে, এটা যে পরে হাওড়ে সব মাছ মরে যাবে, এটার জন্য তার হাহাকার। হ্যাঁ, আরেকজন ওয়াজ করে বলছে যে এই যে ঢাকায় যে মঙ্গল শোভাযাত্রাটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো এমন নষ্ট হয়ে গিয়েছে যে বাবা মার সাথে ঈদ না করে তারা মঙ্গল শোভাযাত্রা করার জন্য নাকি ঢাকায় থেকে গেছে। ওনার কি ধারণা নাই, ঢাকার যারা বাড়িতে যাবে তারা ঠিকই বাড়িতে গিয়েছে, আবার যারা মঙ্গল শোভাযাত্রা করেছে, বৈশাখের অনুষ্ঠানে গিয়েছে, বৈশাখ মেলায় গিয়েছে, তারা ঢাকারই সন্তান, তারা ঢাকাতেই ছিল। ঢাকা তো একেবারে জনশূন্য হয়ে যায় না, যারা ঢাকাতে ছিল তারাই সেই অনুষ্ঠানগুলোতে গিয়েছে। সুতরাং আজকে আমাদের একটা বিরাট অর্জন, এই একটি বাঙালির একটি সরকার, শেখ হাসিনা যে সরকার 2009 সন থেকে আছে, আমাদের অনেক প্রাপ্তি আছে, কিন্তু অনেক বৈরী পরিবেশের মধ্যেও আমাদের যে বাঙালি সংস্কৃতিটাকে আমরা একটু একটু করে সারা বিশ্বময় ছড়িয়ে দিতে পেরেছি, এটি কিন্তু আমার কাছে একটা বিরাট প্রাপ্তি মনে হয়। ধন্যবাদ। এখন আমি শেষ করি, বিশ্বের যেখানে যাই কিন্তু এখন আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, অনেক জায়গায় একসময় আমি প্রথমে আমি একটা লেখায় লিখেছিলাম আমার বাংলাদেশকে চিনত মুজিব কান্ট্রি হিসেবে। এখন আপনি জানেন, আমার কন্যা বিদেশে গিয়েছিলেন বছর খানিক আগে, তাকে জিজ্ঞেস করছে আর ইউর ফ্রম ইন্ডিয়া? আমার কন্যা বলছে না, আই এম ফ্রম বাংলাদেশ। ও, শেখ হাসিনা। হ্যাঁ, এখন শেখ হাসিনা আর বাংলাদেশ
একসাথে হয়ে গেছে মনে হচ্ছে। যেমন আমি ওই 73 74 আমি বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক হয়ে গিয়েছিল, এখন মনে হয় শেখ হাসিনা আর বাংলাদেশ এক হয়ে গেছে। এটাই হচ্ছে অসংখ্য আমাদের ধন্যবাদ। সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ অসংখ্য আপনাকে, ধন্যবাদ। সকল দর্শক শ্রোতাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, 1967 সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। বঙ্গবন্ধু তার ডায়েরি যখন লিখেছিলেন, সেটা আমরা কারাগারের রোজনামচার বইতে আমরা যখন দেখি, বঙ্গবন্ধু লিখছেন, আমি কারাগার থেকে আমার দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই। 10 নম্বর সেল থেকে মিজানুর রহমান চৌধুরী আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাইয়া এক টুকরো কাগজে কবিতা লিখে পাঠায়, এবং সেখানে যেই কবিতার 4টি লাইন সংযুক্ত হয়েছিল, আমি এই পরিসরে আমি আবার উৎকলন করছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর 1301 বঙ্গাব্দে তিনি লিখেছিলেন, অর্থাৎ 1 থেকে 130 বছর আগে। বন্ধু হও শত্রু হও যে যেখানে রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আয়োজন এখানে শেষ করছি। মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আঞ্জির লিটন, অধ্যাপক আব্দুল মান্নান এবং অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনাদের 4 জনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, খবর প্রতিদিন আগামীকালকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনারা দেখবেন। আপনারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি জাতির যে বার্তা, সেই বার্তা আপনারা সব জায়গায় ছড়িয়ে দেবেন। আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি।